আদিত্য, আমি তোকে ভালোবাসি। কেন আমার ভালোবাসা বুঝতে পারছো না? আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ছি ভাবি, কি যাতা বলেন। আপনি আমার ভাইয়ের বউ, আর সেখানে আপনি কিভাবে আমাকে ভালোবাসতে পারেন? দেখ আদিত্য, আমি তোকে প্রথম যেদিন দেখেছি সেদিনই আমি তোকে ভালোবেসে ফেলি। আমি তোকে ছাড়া বাঁচবো না রে। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করে নে। প্লিজ ভাবি, বাজে কথা বলবেন না। আমি আপনাকে আমার বড় বোনের চোখে দেখি, আর আপনি কি না, ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। এখনই আমার রুম থেকে বের হয়ে যান। আদিত্য দেখ, আমাকে গ্রহণ করে নে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আদিত্য রাগী লুক নিয়ে বলল, উফ, সমস্যা কি আপনার? আমার কথা কি বোঝেন না? আমি আপনাকে ভালোবাসতে পারি না। আপনি আমার বড় ভাইয়ের বউ, আপনি আমার বড় বোনের মতো। প্লিজ ভাবি, আপনার পায়ে ধরি, আমার রুম থেকে চলে যান। আদিত্য দেখ, আমাকে যদি একবার গ্রহণ করস তাহলে তুই যা চাইবি আমি তোকে তাই দিব। এমনকি আমার দেহটাও তোকে দিয়ে দিব। প্লিজ একবার শুধু তোর মনের ভিতরে আমাকে জায়গা দে। আদিত্য রেগে চিৎকার দিয়ে বলতে লাগলো, আমাকে প্লিজ বিরক্ত করবেন না। আরে বাবা, আপনার সমস্যা কি? আপনি কি বাংলা কথা বোঝেন না? এখনই যদি আমার রুম থেকে না যান, তাহলে আমি এখনই সবাইকে ডেকে বলে দিব। তুলি তাড়াতাড়ি করে গিয়ে আদিত্যের মুখ চেপে ধরে, খাটের উপরে ধাক্কা দিয়ে নিজের শাড়ির আঁচল বুক থেকে ফেলে দিয়ে বলল, আমি বুঝতে পারছি তুই কি চাস। ওয়েট, তোকে আমি এখনই খুশি করে দিচ্ছি। আদিত্য সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে আর বলতে লাগলো, ভাবি, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। আমিও তো তাই চাই সোনা, তুমি আমার গায়ে হাত দিয়ে আদর করো। তুলি আদিত্যের কাছে এসেছে, আদিত্যের উপরে উঠতে যাবে। আদিত্য সাথে সাথে ধাক্কা দিয়ে খাট থেকে ওঠে, তুলির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। তুলি ব্যথায় চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তুলির রাগ উঠে গেল। তুলি আদিত্যকে ধাক্কা দিয়ে বলল, তোর এত বড় সাহস আমার গায়ে হাত তোলা! আজ পর্যন্ত আমার ফ্যামিলি কোনোদিন আমাকে একটা ফুলের টোকা দেয় নাই, আর সেখানে তুই কি না আমাকে মারলি? দেখ আমি তোর কি অবস্থা করি। আরে যান যান, যা ইচ্ছে করেন। আপনাকে যেন আমার রুমের সামনে না দেখি বলে দিলাম। আদিত্য কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। তুলি ওর ব্লাউজের হাতা ছিঁড়ে ফেললো, দুই হাত ছিঁড়ে সাথে শাড়ি সব খুলে ফেললো। আদিত্য ওয়াশরুম থেকে বের হতেই তুলি চিৎকার দিয়ে বলতে লাগলো, আদিত্য প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার বোনের মতো। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার এত বড় সর্বনাশ করো না। তুলি যখন চিল্লাচ্ছিল তখন কাজের বুয়া দরজা ধাক্কাতে লাগলো। আদিত্য কিছু বলার আগেই আরো জোরে জোরে বলতে লাগলো। আর এইদিকে কাজের বুয়া সবাইকে ডাকতে চলে যায়। আর আকাশ বলল, ছি ভাবি, কি শুরু করছেন? আর এইসব কি বলেন? দেখেন, এমনিতে আমার আব্বু আমাকে দেখতে পারে না, তার উপরে এমন করেন না। আপনার পায়ে পড়ি। দেখ, আমাকে থাপ্পড় মারছো না? দেখ আমি কি করি। এখনো সময় আছে, আমাকে গ্রহণ করে নে। এটা কখনো সম্ভব না। প্লিজ ভাবি, বোঝার চেষ্টা করেন। ওকে, তাহলে আর কিছু করার নাই। তুলি কথাটা বলেই চিল্লাতে লাগলো। আর দরজার ওই পাশে সবাই ধাক্কাতে লাগলো। আদিত্য কি করবে বুঝতে পারছে না। তুলি আদিত্যকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ফ্লোরের উপরে মাথাটা একদম টেবিলের সাথে লাগে। মাথা কিছুটা কেটে রক্ত পড়তে লাগলো। আর তুলি দরজাটা খুলে সোজা আদিত্য ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য ভাই সাথে সাথে শার্ট খুলে তুলিকে পরিয়ে দেয়। আদিত্যর আব্বু আর ওর ভাইও দুই চোখ রাগে লাল বর্ণ ধারণ করছে। আদিত্য কিছু বলতে যাবে তার আগেই আদিত্যর আব্বু ওর ভাইয়ের প্যান্টের বেল্ট খুলে আদিত্যকে মারতে লাগলো। আদিত্য ব্যথায় চিৎকার দিতে লাগলো আর বলতে লাগলো, আব্বু, আমি কিছুই করি নাই, সব ভাবির সাজানো নাটক। আব্বু প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি ভাবির সাথে কিছুই করি নাই। আদিত্য আব্বু সাইফুল চৌধুরী রেগে আরো মারতে লাগলো আর বলতে লাগলো, চুপ বেয়াদব ছেলে, একে তো নিজের মাকে খেয়ে ফেলছোস, আবার নিজের বড় ভাইয়ের বইয়ের সাথে সি! তোর মতো কোলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। তুই এখনই এ বাড়ি থেকে বের হয়ে যা, না হলে তোকে আমি মেরে ফেলবো। আব্বু, আমি কিছু করি নাই, ভাবি সব মিথ্যা বলছে।
আদিত্যর কোনো কথা শুনলো না। আদিত্যকে আরো মারতে লাগলো। আদিত্য শরীর বেয়ে রক্ত ঝরতে লাগলো। তারপরেও আদিত্যর আব্বু মারা থামালো না। আদিত্য ভাই ও আদিত্যকে কিল ঘুষি দিতে লাগলো। আদিত্য চিৎকার করে কান্না করতে লাগলো। আদিত্য এক পর্যায়ে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললো। তারপর আদিত্যের আব্বু ভাই মারা বন্ধ করলো না। আদিত্যের ভাবি যখন সহ্য করতে পারলো না তখন দৌড়ে গিয়ে বলল, আব্বু থামেন, ওর শাস্তিও পাইছে। আর মারেন না, যত হোক আমি ওর বড় বোনের মতো। আমি আর ওর এই অবস্থা দেখতে পারছি না। বৌমা, তুমি আমাকে ছেড়ে দাও। ওকে আজ আমি মেরে ফেলবো। এত ভালো একটা মেয়ের ক্ষতি করতে চাইছিল। সি, ওর লজ্জা পাওয়ার দরকার আছে যে ওকে ছোট ভাইয়ের মতো আদর করে, আর সে কিনা তার সাথে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। এই ছেলেটাকে কেন আল্লাহ আমার ঘরে পাঠাইছিল? ওর জন্য আমার স্ত্রী আমাদের ছেড়ে চলে গেছে। ওর মতো কোলাঙ্গার ছেলেকে কেন যে আল্লাহ বাঁচিয়ে রাখছে? ও মরে না কেন? এত মানুষ মরে, ও মরে না কেন? আদিত্যের আব্বু রেগে আর দুইটা বাড়ি মেরে চলে গেল। আদিত্যের ভাই ও ভাবি চলে গেল। আদিত্য মেঝেতে পড়ে আছে। আদিত্যের যখন জ্ঞান ফিরে তখন দেখে ওই মেঝেতে শুয়ে আছে। আদিত্য উঠতে গিয়েও উঠতে পারছিল না, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। আদিত্য পানির পিপাসা পেয়েছে, গাল একদম কাঠ হয়ে গেছে এমন অবস্থা। আদিত্য অনেক কষ্টে উঠতে গিয়ে আবার পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললো। আদিত্য জ্ঞান ফিরতে দেখতে পায় একটা রুম বেডে শুয়ে আছে। আদিত্য বুঝতে বাকি রইল না এটা একটা হসপিটাল। আদিত্য বেড থেকে তাড়াতাড়ি করে উঠতে গিয়েই ব্যথায় কুকরিয়ে উঠল। আদিত্য অনেক কষ্টে বেড থেকে নেমে যেতে যাবে তখনই আদিত্যর ভাবি এসে বলে, কি করছিস? বেডে শুয়ে থাক, এখন তোকে বাসায় যাওয়া যাবে না। রিলিজ দিলে যেতে পারবি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। তোর জন্য আজ আমার এই অবস্থা। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তুই আসলে কোনো দিনই ভালো হবি না। আসলে তুই এসবের যোগ্য। এত মার খাইলি, তাও শিক্ষা হলো না। ভালোই করছস আমাকে মেরে। তোর মতো রাক্ষসী মহিলা জীবনে কখনো ভালো হবে না। আদিত্য কথাগুলো বলে হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় গেল। বাসায় যেতেই আদিত্যর আব্বু বলল, কিরে, তুই এখানে কি করস? আর তুই মরস নাই? আদিত্যর আব্বুর কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আদিত্য চোখ পানি মুছে আর আব্বুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আব্বু, আমি মরলে বুঝি তুমি অনেক খুশি হতে, তাই না? দুঃখিত আব্বু, তোমার খুশিটা হতে দিলাম না। আমার মৃত্যু যেদিন হবে তোমাকে জানাবো। চুপ কর, তুই এখান থেকে যা। তোকে দেখলে আমার শরীরের সব রক্ত মাথায় উঠে যায়। এখনই আমার চোখের সামনে থেকে যা। হ্যাঁ, চলে যাব সারা জীবনের মতো। আব্বু, তোমার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। তাই নাকি? সারা জীবনের মতো চলে যাবি? তার মানে তুই আত্মহত্যা করবি নাকি? শোন, আত্মহত্যা করতে পারবি না। দূরে কোথাও গিয়ে মরে। এইসব পুলিশের ঝামেলা নিতে পারছি না। মরে একটু শান্তি দেই আমাদের। এখানে মরে আরো বিপদে ফেলে দিস না। আদিত্য আর আব্বুর কথাগুলো যেন আদিত্যের বুকে সোজা গেঁথে যাচ্ছে। মনে হচ্ছে কেউ তীর দিয়ে বুকে একদম গেঁথে ফেলছে। আদিত্য অনেক কষ্টে মুখে হাসি টেনে বলল, চিন্তা করো না আব্বু, তোমাদের কোনো ঝামেলা হোক আমি কখনো এমন কাজ করব না। আচ্ছা আব্বু, একটা কথা বলো না, আমার উপরে তোমার এত রাগ কেন? আচ্ছা আব্বু, আমাকে জন্ম দিতে গিয়ে আম্মু মারা গেছে, সেইখানে আমার দোষ দাও। আব্বু, মানুষ কখন মারা যাবে, কখন কি হবে, সব উপর আল্লাহর ইচ্ছে। উনি যখন নিয়ে যাবে তখন তাকে যেতে হবে। সেইখানে আমার হাত কোথায় পেলে? আব্বু, তুমি যে আমাকে এই অভিযোগ দিয়ে আমাকে ছোটবেলা থেকে অবহেলা আর ঘৃণা করো না। আব্বু, সত্যি বলতে তুমি এটা বোকামি করছো। আব্বু, আমি আম্মুর মৃত্যুর জন্য দায়ী না, তুমি আম্মুর মৃত্যুর জন্য দায়ী। তুমি যদি আম্মুকে সময় দিতে আজ এমন হইতো না। সেদিন তোমার জন্য আম্মু সিঁড়ি থেকে পড়ে গেছিল, যার কারণে পেটে ব্যথা পায়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলে আম্মু মারা যায়। আব্বু, এখানে আমার দোষটা কোথায়? যাই হোক আব্বু, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নাই। তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। আর হ্যাঁ আব্বু, আমি ভাবির সাথে কিছুই করি নাই। ধুর, এইসব কেন তোমাকে বলছি? তুমি তো আমাকে বিশ্বাস করো না। তোমাকে বলে উদয় মুখ নষ্ট করা। গুড বাই আব্বু, ভালো থেকো। আদিত্য আরো কিছু বলতে যাবে তার আগে রেগে আদিত্যের আব্বু আদিত্যের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আদিত্য থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে মুচকি হাসি দিল। তারপর নিজের রুমে চলে গেল।
রুমে গিয়ে ওর ফোনটা আর ওয়ালেটটা নিয়ে বের হয়ে গেল। শেষবারের মতো বাড়িটা ভালো করে চোখ বুলিয়ে দেখতে লাগলো। তারপর ওর আব্বুর থেকে বিদায় নিয়ে বের হয়ে আসলো। আদিত্য আনমনে হাঁটতে লাগলো রাস্তা দিয়ে, সারা শরীরে ব্যান্ডেজ করা। সবাই আদিত্যকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য একটা গাছের আড়ালে গিয়ে হাত পায়ের ব্যান্ডেজ খুলে ফেলে দিল, শার্টের হাতা দিয়ে পুরো হাত ঢেকে নিল। আদিত্য হাঁটতে লাগলো। আদিত্য হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছে। আদিত্য ব্রিজের কাছে চলে আসছে। রাতের অন্ধকারে আদিত্য দাঁড়িয়ে আছে ব্রিজের উপরে একা। আদিত্য ভেবে পাচ্ছে না কি করবে। লাফ দিতে গিয়ে ভয় লাগলো। আদিত্য ব্রিজের গ্রিল উপরে উঠে দাঁড়ালো। আদিত্য চোখ বন্ধ করে ওর আব্বুর কথা ভাবতে লাগলো। আদিত্য অতীতগুলো ভাবতে লাগলো আর দুই চোখ বেয়ে চোখের পানি পড়তে লাগলো। আদিত্য দুই হাত পাখনা মেলার মতো করে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলতে লাগলো, এ আল্লাহ, আমি তো বাঁচাতে চাইছিলাম। আল্লাহ, কেন তুমি আমাকে এমন ফ্যামিলিতে জন্ম দিলে? আল্লাহ, আমি কি এত খারাপ যে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না, তাই ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আদিত্য যেই লাফ দিতে যাবে তখনই একটা ছেলে লাফ দিয়ে আদিত্যর হাত টেনে ধরে। আদিত্য চোখ খুলে দেখে কেউ ওর হাত ধরে ফেলেছে। আদিত্য কিছু বলার আগেই ছেলেটা বলল, এই আপনি এসব কি করছেন? আমার হাত ধরে উঠে আসেন। কে ভাই আপনি? প্লিজ আমার হাত ছেড়ে দেন। আমি বাঁচতে চাই না, প্লিজ আমাকে ছেড়ে দেন। দুর্বোকা, আত্মহত্যা করলে কি সব সমস্যার সমাধান হয় নাকি? এখনই আমার হাত ধরে উঠে আসেন। দেখেন, আত্মহত্যা মহাপাপ, তাই এই কাজটা করা ঠিক না। দুনিয়ার কষ্ট সহ্য করতে পারছেন না বলে আত্মহত্যা করতে যাচ্ছেন। আর দুনিয়ার পরে যে একটা জীবন আছে সেইটা কি ভুলে গেছেন? তখন ওই কষ্টগুলো সহ্য করতে পারবেন তো? তার থেকে শুনেন, নামাজ কালাম পড়েন, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ সব একদিন ঠিক হয়ে যাবে। দেখেন, প্লিজ জ্ঞান দিবেন না। যার যার দুঃখ সেই সেই বুঝে। হ্যাঁ, আমার থেকে এটা কেউ ভালো বুঝবে না। দেখেন ভাই, আমি জানি না আপনার কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট, বাট ভাই, যত দুঃখ কষ্টই হোক, নিজেকে আগে ভালোবাসুন, তারপর অন্য কথা ভাবেন। আগে নিজের পায়ে দাঁড়ান, দেখেন সব ঠিক হয়ে যাবে। ভাই, আপনার মতো আমিও আত্মহত্যা করতে গিয়েছি অনেকবার, বাট দেখেন, আজ আমি একটা চাকরি করি, নিজের খাওয়া পড়া চালাতে পারি, কোনো সমস্যা হয় না। জানেন, আমার এই দুনিয়াতে একটা ভাই ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমার স্ত্রী ছাড়া আমার কেউ নাই এই দুনিয়াতে। আমার মা বাবার মুখটাও মনে নাই। আমাদের দুই ভাইকে একা করে রেখে পরপারে পাড়ি জমিয়েছে তারা। ছোটবেলা থেকে সবার লাথি গুঁতা খেয়েই বড় হয়েছি দুই ভাই। সমাজে আমাকে বলা হয় ফুটপাতের বখাটে ছেলে। যার মা বাবা বেঁচে নাই, তারপরেও জীবন যুদ্ধ করে আজ এত দূরে এসেছি। আদিত্য রাকিবের কথা শুনে কিছুটা খারাপ লাগলো। আদিত্য কিছু না বলে উপরে উঠে আসলো। রাকিব আদিত্যকে দেখে বলল, আপনার নাম কি? আমার নাম আদিত্য। আপনার? আমার নাম রাকিব। আপনি কি আমার ছোট ভাই হবেন? ও আচ্ছা। চলেন আমার সাথে। কোথায়? হোটেলে যাব। হোটেলে কেন? জি বলছি, আমি আমার বসের সাথে এসেছি। আমি ড্রাইভিং করি। আমি থাকি সিলেট। এখানে এসেছি বসের অফিসে কাজের জন্য। ও, আমি আপনার সাথে হোটেলে গিয়ে কি করব? আপনার জীবন কাহিনী শুনতে চাই, তাই আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর আপনার কাহিনী শুনবো। চলেন তো, এত কি ভাবেন? আমার বসকে নিয়ে ভাবছেন নাকি আবার? আরে ভাববেন না, আমার বস অনেক ভালো একটা মানুষ, আমাকে অনেক ভালোবাসেন। চলেন আপনি। আদিত্য কিছু বলার আগেই রাকিব আদিত্যকে টেনে নিয়ে গেল। আদিত্যকে গাড়িতে বসিয়ে নিচে চলে গেল। হোটেলে গিয়ে আদিত্যকে রাকিবের রুমে নিয়ে গেল। দুজন ফ্রেশ হয়ে নিল। রাকিব আদিত্যকে দেখে ভয় পেয়ে গেল। আদিত্যের মুখ, গলার কাছ দিয়ে মারের দাগ ফুটে উঠেছে। ঠোঁটে রক্ত জমে কালো হয়ে গেছে। ভাই, আপনাকে মারছে কেউ নাকি? কই? এসব কিসের দাগ? মনে হচ্ছে কেউ আপনাকে অনেক মেরেছে। ও কিছু না। ভাই, বুঝি বুঝি, আমরা গরিব মানুষ, আমাদের এভাবেই মানুষের মার খেয়ে বড় হতে হয়। আমাদের যে কষ্ট হয় এটা বড় লোকেরা ভুলে যায়। নিশ্চয়ই আপনার মালিক আপনাকে এভাবে মেরেছে। ভাই, আমার কাছে লুকাতে হবে না, আমি বুঝি ভাই, আমার সাথে এমন হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার বসটা অনেক ভালো, মনের মতো একটা বস পেয়েছি এখন। আদিত্য রাকিবের কথা শুনে কি বলবে বুঝতে পারছিল না। আদিত্য আর আগ বাড়িয়ে কিছু বলল না। আদিত্য ওর কথাতে সব হ্যাঁ মিলাতে লাগলো। রাকিব একের পর এক কথা বলতে লাগলো আর আদিত্য হ্যাঁ দিতে লাগলো।
ভাই আপনি শার্ট প্যান্ট খুলে ফেলেন, আমি আপনাকে ক্রিম লাগিয়ে দিই। আর ব্যথার মেডিসিন খেয়ে নেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। না ভাই, ধন্যবাদ, অনেক করছেন আমার জন্য। আমি এখন আসছি। আপনি আমার জন্য অনেক করছেন। আরে ভাই কোথায় যাচ্ছেন? আপনার যে অবস্থা, এই অবস্থায় কোথাও আপনাকে যেতে দেব না। শোনেন, আপনি আগে সুস্থ হলে আমি আপনার একটা কাজের ব্যবস্থা করে দেব। আর বসের সঙ্গে কথা বলে আপনার কাজের ব্যবস্থাটা আমি অবশ্যই করে দেব, হ্যাঁ? আদিত্য কিছুক্ষণ ভেবে বলল, সত্যি আপনি আমাকে কাজ পাওয়াই দিবেন? আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আরে ভাই ধন্যবাদ দিতে হবে না। মানুষ হয়ে মানুষের যদি একটু উপকার করতে না পারি তাহলে আর কেমন মানুষ হলাম আমি, বলেন? আচ্ছা ভাই চলেন, দুজনে খেয়ে ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে তো। আদিত্যকে খাটে বসিয়ে সব শার্ট প্যান্ট খুলে রাকিব অবাক হয়ে গেল। রাকিব ধিক্কার জানাতে লাগলো আর আদিত্যকে সুন্দর করে স্যাপলন দিয়ে পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দিতে লাগলো। তারপর দুইজন খাবার খেয়ে নিল। খাবার খেয়ে দুজন শুয়ে পড়লো। আদিত্যর চোখে ঘুম আসছে না। আদিত্য মাথার ভেতরে ওই কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আদিত্য চোখ দিয়ে অনবরত পানি বের হতে লাগলো। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আল্লাহ আমাকে ধৈর্য তৌফিক দান করেন। আমি আর এসব সহ্য করতে পারছি না। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। রাকিব আদিত্যকে দেখে বলল, এই তোমার তো শরীরে অনেক জ্বর। শোনো, তুমি শুয়ে থাকো, আমি মেডিসিন নিয়ে আসছি। আর তুমি করে বলছি বলে কি রাগ করছো নাকি? আবার রাগ করো না। না থাক, লাগবে না। আপনি এমনিতে আমার জন্য অনেক করছেন। দেখো তুমি আমার ভাইয়ের মতো, তাই অত কথা বলো না। আমি যা বলি শুনো, চুপচাপ শুয়ে থাকো। আদিত্যকে কিছু বলতে না দিয়ে বাহিরে চলে গেল। আদিত্য খাট থেকে অনেক কষ্টে ওঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসেছে, খাটে শুয়ে পড়ল। রাকিব বাহিরে গিয়ে ওষুধ নিয়ে চলে আসলো। এসে আদিত্যকে খাবার খাইয়ে মেডিসিন দিয়ে দিল। রাকিব চলে যেতে নেবে, আদিত্য রাকিবের হাত ধরে, রাকিব কিছু বলার আগেই আদিত্য শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে বলল, ভাইয়া, আপনি আমার আপন কেউ না হয়ে আমার জন্য এত কিছু করছেন। আর আমার কাছের মানুষগুলো এমন ভালোবাসে আমায় যে আমি ঘরের ভিতরে মরে থাকলেও কেউ আমাকে দেখতে আসতো না। আমার যত্ন নিবে তো দূরের কথা। রাকিব আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাই আমার, এভাবে কান্না করো না। আমাকে একবার যখন ভাইয়া বলছো, আজ থেকে তুমি আমার ছোট ভাই, হ্যাঁ? আমার সাধ্য অনুযায়ী তোমাকে ভালো রাখার চেষ্টা করবো, আমি কথা দিলাম। ভাইয়া। আদিত্য ভাইয়া ডাক দিয়ে আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরলো। রাকিব আদিত্যের চোখ মুছে কপালে চুমু দিয়ে আদিত্যকে শুয়ে দিল। এভাবে 5 দিন কেটে গেল। রাকিবের বসের কাজ শেষ, তাই আদিত্যকে বলল, ভাই তুই রেডি হয়ে নে, আমরা আজকে গ্রামে চলে যাব। ওকে ভাইয়া। আদিত্য উঠে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। রাকিব আদিত্যকে শার্ট প্যান্ট সব কিনে দিয়েছে। সেই সব আদিত্য একটা লাগেজে তুলতে লাগলো। আদিত্য এখন মোটামুটি অনেকটা সুস্থ। ওদের গোছানো শেষ হলে দুজন বেরিয়ে যায়। রাকিব ড্রাইভিং করতে লাগলো। আদিত্য রাকিবের পাশে বসে আছে আর রাকিবের বস রায়হান চৌধুরী পেছনে বসে আছে। তা আদিত্য, তুমি এখন অনেক ছোট, তোমার সাথে কথা বলার সময় হয় নাই। তা তুমি কোন ক্লাসে পড়ো? জি স্যার, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। রায়হান চৌধুরী আর রাকিব অবাক হয়ে আদিত্যের দিকে তাকিয়ে আছে। রায়হান চৌধুরী রাকিবকে বলল, কি বলো, এত ছোট ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে? আমি তো ভেবেছিলাম তুমি ক্লাস 10-এ পড়ো। সবাই আমাকে পিচ্ছি ভাবে, আর আমার পড়া এগিয়েছে তাই আর কি। যাক রাকিব, একটা কাজ ভালো করেছো, তোমার ছোট ভাইকে পড়িয়ে। স্যার, আমাকে একটা চাকরি দেওয়া যায় না? ভাইয়া একা একটা সংসার চালায়, আমিও জব করলে ভাইয়ার অনেক সুবিধা হতো। তোকে কাজ করতে হবে না, আমি একাই সংসার চালাতে পারবো। আর আমাদের সংসারে মাত্র 3 জন, তুই, তোর ভাবি আর আমি। আদিত্য তো অবাক হয়ে তাকিয়ে আছে রাকিবের দিকে। রায়হান সাহেব বলল, রাকিব ঠিক বলেছে, তুমি ভালো করে পড়াশোনা শেষ করো, পরে আমি তোমাকে ভালো একটা জবের ব্যবস্থা করে দেব। স্যার, আমাকে তাও একটা জব দিন না, আমি পড়াশোনার পাশে কাজও করতে চাই। প্লিজ প্লিজ ভাইয়া, তুমি না করো না। আরে বলছি না করতে হবে না, পড়াশোনায় মনোযোগ দে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করতে পারো, আমাদের বাসায় প্রতিদিন বাজার করে দিতে পারো, বাগানে পানি দেবে সময় মতো, আর টুকটাক কাজ করে দিতে পারবে। তাহলে তোমার পড়ার সময়টাও পাবে, তোমার কাজ করাও হবে। ওকে স্যার, ধন্যবাদ। স্যার, আপনি না অনেক ভালো।
ভাইয়ার কাছে আপনার অনেক কথা শুনছি, আজ নিজের চোখে দেখলাম আসলে আপনি অনেক ভালো মনের মানুষ। থাক, আর বানিয়ে বানিয়ে কথা বলতে হবে না। আমি অত ভালো মানুষ না। আর শোনো, তোমার বেতন 7,000 দিলে কি তোমার কোনো সমস্যা হবে? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। আদিত্য অনেক খুশি হলো। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, যাক, ভালো হলো। এইসব কাজ কোনো ব্যাপার হবে না। বাজার তো মাঝে মাঝে করছি আমি, ইনশাল্লাহ কাজগুলো ঠিক মতো করে দিতে পারলেই হলো। কি রে, এত কি ভাবিস? কই কিছু না ভাইয়া। তিনজন সারা রাস্তা কথা বলতে বলতে যেতে লাগলো। রায়হান চৌধুরী আদিত্যর পুরো ভক্ত হয়ে গেল। আদিত্য কথাগুলো অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে শুনছে। আদিত্য যত কথা শুনছে তত অবাক হয়ে যাচ্ছে। রায়হান চৌধুরী ভাবতে লাগলো, এত ছোট ছেলে, বাট কতটা সুন্দর চিন্তা ভাবনা। আর আমার ছেলে মেয়ে এগুলো সবসময় শুধু টাকা, টাকা আর টাকা করে। কোনোদিন দেখি নাই কাউকে নিয়ে চিন্তা করতে। আর এইটুকু ছেলে, কতটা সুন্দর চিন্তাধারা। সারা রাত তিনজন গল্প করতে করতে আদিত্যের অনেক ঘুম পেল। গাড়িতে ঘুমিয়ে গেল। সকাল হলেই রাকিব ডাক দিল। আদিত্য ঘুম ভাঙতে দেখে একটা বাড়ির সামনে গাড়িটা থামিয়েছে। টিন দিয়ে গেট করা। আদিত্য গাড়ি থেকে নামলো। রাকিব সাথে নামলো। রাকিব টিনের গেট খুলে ভেতরে ঢুকলো। আদিত্য দেখতে পেল অনেক বড় একটা উঠান, আর তার সামনে হাফওয়ালা করা ঘর, আর একপাশে নানা ধরনের সবজি গাছ লাগানো, আর একপাশে রান্নাঘর। বাড়িটা অনেক সুন্দরভাবে গোছানো হয়েছে। রাকিব ডাকতে লাগলো, ময়না, এই ময়না, কোথায় গেলে তুমি? ময়না কে ভাইয়া? তোমার ভাবির নাম আবার ময়না? আচ্ছা, তুমি ঘরে বসো, আমি দেখি তোমার ভাবি কোথায় গেল। হ্যাঁ, আদিত্যকে ঘরে নিয়ে গেল। ঘরের ভেতরে দেখতে পেল একপাশে ওয়ার্ড্রপ, তার সাথে শোকেস, আর একপাশে সোফা, টেবিল, আর তার সামনে দেওয়ালের সাথে টিভি আর কয়েকটা সাইডে খাট। আদিত্য সোফায় বসলো। রাকিব বাহিরে গেল। আদিত্য রুমটা দেখতে লাগলো। আদিত্য বসে থেকে হাতের ক্ষতর দিকে তাকিয়ে দেখতে লাগলো। মাঝে মাঝে একটু ব্যথা করে। আদিত্য নিচের দিকে মুখ করে আছে। তখন রুমে কেউ একজন ভেতরে ঢুকে বলল, আদিত্য, তোর ভাবি এসেছে। ময়না, এটাই আদিত্য, যার কথা তোমাকে আমি বলেছিলাম। আদিত্য ময়নাকে সালাম দিলেই ময়না হাসি মুখে সালামের উত্তর নিয়ে আদিত্যর সাথে টুকটাক কথা বলে। আদিত্য আর রাকিবকে ফ্রেশ হয়ে আসতে বলল। আদিত্য, তাহলে চল, দুজনে ফ্রেশ হয়ে আসছি। আর এই যে পাশের যে রুমটা, এখানেই তুই থাকবি। যা, রুমের ভেতরে গিয়ে তোর ব্যাগ রেখে আয়। ওকে ভাইয়া। আদিত্য ব্যাগটা নিয়ে পাশের রুমে চলে গেল। এই রুমে তেমন কিছুই নাই, শুধু একটা খাট আর পড়ার টেবিল, আর দুইটা চেয়ার, আর কাঠের আলমারি। আদিত্য ব্যাগ রেখে রাকিবের সাথে কলের পাড়ে চলে গেল। আদিত্য কল চাপ দিতে গিয়ে পারছিল না। রাকিব আর ময়না হাসতে লাগলো। আরে তুই ওইখানে দাঁড়া, আমি তোকে দেখিয়ে দেই কিভাবে পানি বের করতে হবে। মানে ভাইয়া, আমি তো কখনো করি নাই, তাই আর কি। বুঝেছি, এখন তুই আমারটা দেখে শিখে নে। আদিত্য রাকিবের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য পরে রাকিবকে সরিয়ে দিয়ে ওই নিজেই চাপ দিতে লাগলো। তারপর দুজন ফ্রেশ হয়ে রুমে চলে গেল। ময়না আদিত্য আর রাকিবকে খাবার দিল। আদিত্য বলল, ভাবি, আপনি খাবেন না? তুই খা, ওকে আমি খাইয়ে দেব, আর আমি খাবো। হ্যাঁ, আদিত্য শুনে অবাক হয়ে তাকালো। রাকিব ময়নাকে খাইয়ে দিতে লাগলো আর নিজেই খেতে লাগলো। আদিত্য হা করে তাকিয়ে থাকতে দেখে ময়না লজ্জা লাগতে লাগলো। কিরে, তুই এভাবে তাকিয়ে আছোস কেন? তোকেও কি খাইয়ে দেবো নাকি? রাকিব কথাটা বলে আদিত্যের মুখে খাবার দিয়ে দেয়। আদিত্য খাবার মুখে দিয়ে বলল, আসলে ভাইয়া, তোমাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ওকে, তুমি ভাবিকে খাইয়ে দাও। তাই? আচ্ছা, তুই তাহলে খা। আদিত্য খেতে লাগলো। আদিত্য খাবারগুলো খেতে অনেক সমস্যা হচ্ছে। খাবারে অনেকটা ঝাল হয়েছে। আদিত্য চোখ দিয়ে ঝালে পানি বের হতে লাগলো। ঠোঁট ছোড়া লাল বর্ণ ধারণ করলো। আদিত্যের দিকে তাকাতেই রাকিব বলল, আদিত্য, কি হয়েছে? কান্না করছিস কেন? কিরে, তোর কি ঝাল লাগছে নাকি? না, তেমন কিছু না ভাইয়া, তুমি খাও। ময়না বুঝতে পেরে আদিত্যকে পানি দিল। আদিত্য ঢক ঢক করে পানি খেয়ে নিল। ময়না আদিত্যকে বলল, তোমার ঝাল লাগছে আগে বলবে না? এভাবে জোর করে খাবার খাচ্ছ কেন? এইটা তোমার নিজের বাড়ি ভাবতে পারো। তুমি থাকো, আমি মিষ্টি নিয়ে আসছি। কথাগুলো বলে তারপর উঠে ফ্রিজ থেকে মিষ্টি আনতে চলে গেল। রাকিব আদিত্যের দিকে তাকিয়ে বলল,
ঝাল খেতে পারোস না, আমাকে তো আগে বলবি। এভাবে জোর করে কেউ খায় বোকা? তোর ভাবির কথাই আবার কিছু মনে করিস না, হ্যাঁ? আরে না, ভাবির উপরে রাগ করবো কেন? ভাইয়া, তুমি আর ভাবি না অনেক ভালো। নে মিষ্টিগুলো খেয়ে নে। আদিত্য মিষ্টি খেতে লাগলো। আচ্ছা, তুমি মিষ্টিগুলো খাও, আমি তোমার জন্য ডিম পোস্ট করে নিয়ে আসছি। ভাবি থাক, এত কষ্ট করতে হবে না, আমি এটা খেতে পারবো। তুমি চুপচাপ বসে থাকো, আমি আসছি। ময়না রান্নাঘরে গেল। আদিত্য মিষ্টি খেয়ে কিছুটা ঝাল কমতেই আদিত্য বাহিরের দিকে তাকিয়ে দেখে ময়না রান্নাঘরে আগুন জ্বালাচ্ছে। আদিত্য বলল, ভাইয়া, ভাবি কি করে? ভাবিকে ডিম ভাজতে না করো, আমি এটা দিয়ে খেতে পারবো। আরে করুক, আমি বললে শুনবে না, তুই একটু অপেক্ষা কর। সরি ভাইয়া, ভাবি এত সুন্দর করে রান্না করছে, আমি সেটা খেতে পারলাম না, আবার ভাবিকে কষ্ট দিলাম। আরে দূর, সমস্যা নেই। কিছুক্ষণের ভেতরে ময়না ডিম ভেজে আদিত্যকে দিল। আদিত্য ধন্যবাদ দিয়ে খাবার খেয়ে উঠল। আদিত্য পাশের রুমে খাটে বসে থাকলো নিচের দিকে। আদিত্য রাকিবকে চলে যেতে দেখে বলল, ভাইয়া, রুমে বসে থাকতে ভালো লাগছে না, এই গ্রামটা ঘুরে দেখতে চাই। তোর ভাবিকে নিয়ে যা, আমি একটু কাজে যাব। ভাবি সাথে যাব? আচ্ছা ভাইয়া, স্যারের বাসা কোথায়? এখান থেকে 10 মিনিট লাগে যেতে মাত্র। তাহলে সকালে আমাকে নিয়ে যাও, বাসাটা দেখিয়ে দিলে চলবে। আচ্ছা তুই থাক, আর শোনো, রাতে এসে কথা হবে, হ্যাঁ? রাকিব চলে গেল। আদিত্য বসে আছে। তখন ময়না এসে বলল, আদিত্য, তোমার হয়তো ভালো লাগছে না। আচ্ছা, আমার সাথে চলো, তোমায় সারা গ্রাম ঘুরে দেখাই। আদিত্য ময়নার সাথে বের হলো। সারা গ্রাম দুইজন ঘুরল আর সবার সাথে পরিচিত হয়ে নিল। এখন প্রায় মানুষ জানে আদিত্য রাকিবের ভাই। দুজন বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আদিত্য সারাদিন ময়নার সাথে থেকে অনেকটা আদিত্য এখন ময়নাকে নিজের বড় বোনের মতোই লাগছে। আদিত্য আর ময়না বাসায় এসেছে, যার যার রুমে চলে গেল। ময়না রান্নাঘরে চলে গেল রান্না করতে, সবকিছু গুছাতে লাগলো। আদিত্য গিয়ে বলল, ভাবি আমি আপনাকে হেল্প করি, আমি রান্না করতে পারি টুকটাক, বাট এইটা দিয়ে কাটতে পারি না। চাকু আছে কি? ওইটা দিন, সব কিছু কেটে দেই। আদিত্যর কথা শুনে ময়না কিছুটা হাসলো। আদিত্যকে উদ্দেশ্য করে বলল, কোনো কাজ করতে হবে না, এখানে বসে থেকে গল্প করলে আমি খুশি হব। না ভাবি, চাকু থাকলে দেন, আমি কেটে দেই। ওই তো চাকু, ওইটাতে কি ধার আছে? আদিত্য গিয়ে চাকু ধরে দেখে ধার আছে। পরে ময়নাকে তুলে দিয়ে আদিত্য কাটাকাটি করতে লাগলো। ময়না মিটিমিটি হাসতে লাগলো আর রান্না করতে লাগলো। ময়নাকে হাসতে দেখে বলল, ভাবি হাসেন কেন? ভাবছি আমার ছোট ভাইটার বউটা অনেক লাকি হবে, তার রান্না করতে হবে না। কি যে বলেন না ভাবি, আর আমি বিয়ে করব না? মানে আমাকে কে বিয়ে করবে? আমার পরিচয় নাই। চুপ, কি বলো? তোমার পরিচয় নাই মানে? তুমি তো আমাদের ছোট ভাই আর রাকিবের ভাই, এটাই সবাই জানে। আচ্ছা ভাবি, আমাকে সবাই রাকিব ভাই আর ছোট ভাই কেন ভাবছে? ভাইয়ার তো ফ্যামিলিতে কেউ নাই। তোমার ভাইয়ারও একটা ছোট ভাই ছিল, কিন্তু ওই রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এইটা কেউ জানেন না, তাই সবাই তোমাকে ওর ছোট ভাই ভাবছে। আর সব থেকে মজার বিষয়, তোমার নাম আর ওর নাম এক, আদিত্য। ও আচ্ছা, আদিত্যকে কেউ কেউ দেখে নাই। না, ও শহরে থাকতো, ওর ভাইয়া এখান থেকে মাসে মাসে টাকা পাঠাতো। ও আচ্ছা, নেন ভাবি, কথা বলতে বলতে আমার কাটাকুটি শেষ। ধন্যবাদ ভাই আমার। যাও তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি রান্না শেষ করে নিই। ভাইয়া কখন আসবে? রাত 10টায় আসবে, তুমি যাও। ও আচ্ছা, আমি এখানে বসে থেকে আপনার রান্না দেখি। আমাকে তো কাজ শিখতে হবে আপনাকে সাহায্য করার জন্য। তাই শিখতে হবে না, তুমি যাও। তোমার ভাবি যতদিন আছে ততদিন একাই সব সামলিয়ে নিতে পারবে। ওকে ভাবি, তাও দেখি একটু। আদিত্য আর ময়না টুকটাক কথা বলতে বলতে কাজ করতে লাগলো। ময়নার রান্না শেষ হলে দুইজন যার যার রুমে যায়। আদিত্যকে অনেকবার খাবার খেয়ে নিতে বলেই আদিত্য খায় না। রাকিব আসলে সবাই একসাথে খাবে। রাকিব আসতে আসতে রাত 11টা বেজে গেল। রাকিব এসেছে, ময়নাকে ডাকতে লাগলো। ময়না রুম থেকে বের হয়ে কোনো কথা না বলে খাটের দিকে গেল। রাকিব ময়নাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি জান, মালিকেনের মেয়েরা আজ দেশে আসলো, তাই ওইখানে একটু দৌড়দৌড়ি করতে করতে লেট হয়ে গেছে। দুঃখিত জান, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। তুমি জানো
তোমার অপেক্ষা করতে করতে আদিত্য ঘুমিয়ে গেছে। এত জোর করলাম তাও খাইলো না। ভাইয়া আসলে খাবে। এখন যাও, ওকে ডাক দিয়ে দুইজন ফ্রেশ হয়ে এসে খেতে আসো। হায় আল্লাহ, বলো কি? আচ্ছা, আমি এখনই যাচ্ছি। রাকিব আদিত্যের রুমের সামনে গিয়ে নক করতে লাগলো। ঘুম ঘুম চোখে আদিত্য দরজা খুলে দিল। আদিত্যর সামনে গিয়ে রাকিব কান ধরে বলল, খুবই দুঃখিত ভাই, আমার অনেক দেরি করে ফেলেছি। চল তিনজনে খেয়ে নেই এখন। আরে ভাইয়া, সমস্যা নাই। ভাবি ঘুমিয়ে গেছে নাকি জেগে আছে? জেগে আছে, চল। আদিত্য আর রাকিব কলের পাড়ে গিয়ে দুজন ফ্রেশ হয়ে নিল। রুমে এসেছে দেখে ময়না খাবার বেড়ে বসে আছে। আদিত্য আর রাকিব বসে পড়লো। যার যার প্লেট খাবার হাতে নিয়ে খেতে লাগলো। আর রাকিব ময়নাকে খাইয়ে দিতে লাগলো। ভাইয়া, সকালে আমাকে নিয়ে যাবে তো? নিয়ে যাব, কিন্তু তোর কিছু কাগজপত্র বানাতে হবে। তারপর তোকে কলেজে ভর্তি করে দেব। হ্যাঁ, ওকে ভাইয়া। ভাইয়া, আমার জন্য তোমাদের অনেক কষ্ট করতে হচ্ছে। দূর, ছোট ভাইয়ের জন্য কিছু করতে না পারলে বড় ভাই হইলাম কি জন্য? আচ্ছা, এইসব কথা বাদ দিয়ে খেয়ে নে এখন। তিনজন খাবার খেয়ে নিল। তারপর আদিত্য নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে রাকিব ওকে নিয়ে রায়হান সাহেবের বাড়িতে গেল। আদিত্য বাড়িটা দেখে কিছুটা অবাক হল। আদিত্য খুব চেনা লাগছে বাড়িটা, বাট বুঝতে পারছে না এটা কোথায় দেখেছিল। আদিত্য পুরো বাড়ি চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। রাকিব আদিত্যের কাঁধে হাত দিয়ে বলল, কিরে, বাড়িটা দেখে খুব অবাক হলি নাকি? হ্যাঁ, এত সুন্দর বাড়িতে আমি কাজ করব? বিশ্বাস হচ্ছে না। কত বড় বাড়ি! হা, এইটা তো স্যারের বাপের বাড়ি। স্যারের লন্ডনে অনেকগুলো কোম্পানি, অনেকগুলো বাড়ি আছে। আমি 4 মাস পর পর যাই ওই বাড়ি দেখলে। তুই তো একদম খুশিতে মাথা ঘুরে পড়ে যাবি। মানে স্যারের আরো বাড়ি আছে? লন্ডনে বাড়ি থাকতে উনি এখানে কেন থাকে? ওইখানে তার ছেলে মেয়ে, ভাই, আরও অনেক আত্মীয় স্বজন থাকে। আর এখানে শুধু স্যারের স্ত্রী আর তার মা থাকে। এইটা তার বাবার স্মৃতি, তো এই জন্য। ও আচ্ছা। আচ্ছা, চল ভিতরে যাই। আর শোন, স্যারের 2টা মেয়ে এসেছে। রাইমা ম্যাম অনেক ভালো, কিন্তু তিশা ম্যাম অনেক রাগী টাইপের। তুই ভুলেও তার সামনে যাবি না, ওকে? আদিত্যের বুকের ভেতরে ধুক করে উঠল তিশা নামটা শুনে। আদিত্য কিছু না বলে রাকিবের সাথে বাসার ভেতরে প্রবেশ করলো। আদিত্যকে দেখে রায়হান চৌধুরী বলল, আরে আদিত্য যে, ভেতরে আসো। তুমি সত্যি এই কাজটা করতে চাও? জি স্যার। আচ্ছা রহমত, তুমি আদিত্যকে নিয়ে যাও, কাজ সব বুঝিয়ে দিও। আর রাকিব, আমাকে বের হতে হবে, চলো। আচ্ছা স্যার, চলেন। আর আদিত্য, সাবধানে থাকিস। ছুটি হলে বাসায় চলে যাস। রাকিব আদিত্যের হাতে কয়েকটা টাকা দিয়ে চলে গেল। আদিত্য রহমতের সাথে চলে গেল। রহমত আদিত্যকে সবকিছু বুঝিয়ে দিতে লাগলো। আদিত্য সবকিছু বুঝিয়ে নিয়ে কাজ করতে লাগলো। আদিত্য বাগানে সব গাছে পানি দিতে লাগলো। গাছে পানি দেওয়া শেষ করে আদিত্য গাড়ি ধোয়ার কাজ করতে লাগলো। আদিত্য গাড়ি ধুতে গিয়ে কারোর সাথে লেগে গেল ধাক্কা। আদিত্য নিজেকে সামলাতে না পেরে পা পিছলে সোজা কাদার ভেতরে পড়ে গেল। আদিত্য কাদা মাখা মুখ নিয়ে দাঁড়াতেই আদিত্য চমকে গেল। আদিত্য কিছু বলতে যাবে তখনই আদিত্যর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, চোখে দেখোস না? আর একটু হলে আমার কি অবস্থা হইতো? বাইরে যাওয়ার মুডটাই নষ্ট করে দিল। আব্বু আসুক, তোর চাকরি যদি না খাচ্ছি, আমার নামও তিশানা। সরি ম্যাম, আমি বুঝতে পারি নাই। প্লিজ আমার চাকরিটা খেয়ে দিয়েন না। আমি আজ প্রথম চাকরিতে জয়েন করেছি। প্লিজ ম্যাম, এমনটা করবেন না। আমি আপনার পায়ে ধরে বলছি। আদিত্য তিশার পা ধরতে যাবে, তিশা আদিত্যকে লাথি দিয়ে গাড়ির সাথে ধাক্কা দিয়ে ফেলে দিল। আদিত্য মাথাটা গাড়ির সাথে কপালটা বাড়ি খেয়ে ফুলে গেল। তিশা বিরক্ত ভাব নিয়ে চলে গেল। আদিত্যকে দেখে রহমত দৌড়ে এসেছে আদিত্যকে ধরতে। পানির পাইপটা আদিত্যর দিকে ধরলো। আদিত্যের মুখে শরীরের কাদা পরিষ্কার হয়ে গেল। আদিত্য আবার কাজ করতে লাগলো। কাজ শেষ করে আদিত্যকে বাজারে পাঠিয়ে দিল। আদিত্যর সাথে রহমত গেল। দুইজন বাজার করে নিয়ে আসলো। আদিত্য সারাদিন অনেক ভালো কাজ করলো। কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে যায়। বাসায় যেতেই ময়না দেখলো আদিত্যের কপাল ফুলে আছে। কি ব্যাপার ভাই, তোমার কপাল ফোলা কেন? ও কিছু না ভাবি। ভাইয়া বাসায় আসে নাই? না, আবার মনে হয় বাইরে গেছে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার কপালে বরফ লাগিয়ে দেই। আদিত্য ফ্রেশ হতে চলে গেল। ময়না খাবার নিয়ে এসে আদিত্যকে দিল।
খাবারটা খেয়ে নাও, মনে হয় না সারাদিন কিছু খাইছো। প্রথম দিন এত কি কাজ করলে? না খেয়ে কাজ করলে শরীর খারাপ করবে তো। আপনি কিভাবে জানলেন আমি না খেয়ে আছি? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা তুমি খেয়ে নাও, আমি বরফ ধরে থাকি। আপনি তো মনে হয় খাবারই খান নাই। না খেয়েছি, তোমার ভাইয়া আজ বাসায় আসতে পারবে না, তাই নিজে হাতে খেয়েছি। ও আচ্ছা। আদিত্য খাবার খেতে লাগলো আর ময়না আদিত্যের কপালে বরফ লাগিয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হলে আদিত্য ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। রাতে ঘুম ভাঙলে ময়নার সাথে কিছুক্ষণ গল্প করে হালকা খাবার খেয়ে সারা রাত জেগে থাকে। ঘুম না আসতেই আদিত্য জানালা ফাঁক দিয়ে চাঁদের আলো দেখতে লাগলো। এভাবে কখন সকাল হয়ে গেল বুঝতেই পারে নাই। আদিত্য উঁচু করে এসেছে, মসজিদে চলে গেল। এসেছে দেখে ময়না কুরআন তেলাওয়াত করছে। আদিত্য পাশে বসে শুনতে লাগলো। তেলাওয়াত শেষ করে ময়না বলল, ভাই কিছু বলবে? না ভাবি, আপনার তেলাওয়াত শুনতে অনেক ভালো লাগছিল। আচ্ছা ভাবি থাকেন, আমি চলে যাই, সকালে অনেক কাজ আছে। খাবার গরম করে দেই, খাবার খেয়ে তারপর যাও। কখন না কখন ছুটি দেয় কে জানে। ওকে ভাবি। ময়না কুরআন রেখে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে দিল। এত সকাল সকাল খেতে অনেক সমস্যা হলেও আদিত্য খাবার খেয়ে চলে গেল। রায়হান চৌধুরী বাড়িতে গিয়ে গাছে পানি দিয়ে সকল কাজ করতে লাগলো। আদিত্য কাজ শেষ করে বাহির হতে যাবে, তখনই পেছন থেকে তিশা বলল, এই ছেলে শুনো, আমার জামাগুলো একটু আয়রন করে দাও। আচ্ছা ম্যাম, আসছি। আদিত্য তিশার সাথে ওর রুমে গিয়ে ওর জামা কাপড় আয়রন করতে লাগলো। আদিত্য একটা ড্রেস পুড়ে ফেলতেই তিশা রেগে আদিত্যর কাছে এসেছে, ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলো। আদিত্য নিজেকে সামলাতে না পেরে কারো পায়ের কাছে গিয়ে পড়ল। আদিত্য মাথা উপরের দিকে দেখে রাইমা দাঁড়িয়ে আছে। আদিত্যকে দেখে রাইমা আদিত্যকে তুলে তিশাকে বলে। আদিত্যকে কেন মারলে? তিশা রাগী লুক নিয়ে বলল, মারবো না মানে? এই বদমাইশ ছেলে কি করছে জানিস? আমার জামা আয়রন করতে দিয়েছিলাম আর আমার প্রিয় জামাটা ওই পুইরা ফেলছে। ইচ্ছে করছে ওকে মেরে ফেলি একেবারে। আদিত্যকে আবার মারতে যাবে, তখনই রাইমা বাধা দিয়ে বলল, উফ আফু, এখন যা ফুল করার করে ফেলেছে, এখন ওকে মেরে ফেললে কি তোমার জামা আবার আগের মতন ভালো হবে নাকি? আর আদিত্য, তুমি এখান থেকে যাও, আর পরের বার কাজ করবে মনোযোগ দিয়ে, ওকে? দুঃখিত আপু, আমি বুঝতে পারি নাই, আমি সাবধানে কাজ করছিলাম। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে তোর কপালে খুব দুঃখ আছে। আমার জামা পুড়িয়ে ফেলে এত দুঃখিত বলা হচ্ছে? আদিত্য আর কিছু না বলে ওইখান থেকে চলে গেল। রাইমা রুম থেকে বের হয়ে গেল। আদিত্য নিচে যেতেই রাইমার আব্বু বলল, আদিত্য শুনো, আমার হাত পা গুলো একটু টিপে দেবে, শরীর কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। জি স্যার, আমি এখনই দিচ্ছি। আদিত্য তিশার আব্বুর কাছে গিয়ে তিশার আব্বুর হাত পা টিপে দিতে লাগলো। তিশা নিচে এসেছে, বলল, আব্বু, এই ছেলেটাকে আজ তুমি চাকরি থেকে বের করে দিবে। কেন, কি হয়েছে? ওই কি করছে? দুদিন ধরে আমার সাথে যা শুরু করেছে না, তুমি জানো গতকাল আমাকে ধাক্কা দিয়েছিল, আজ আমার প্রিয় জামাটা পুড়িয়ে ফেলেছে। আর থাকলে না জানি কি কি ক্ষতি করে ওই। আদিত্য এসব কি বলছে? আদিত্য মাথা নিচের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, স্যার, আমি ইচ্ছে করে কিছু করি নাই। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। তখন পেছন থেকে রায়হান চৌধুরী মা আদিত্যের প্রশংসা করতে লাগলো আর আদিত্যকে চাকরি থেকে বের করে দিতে না করে দিল। তিশা রেগে ওইখান থেকে চলে গেল। আদিত্য রায়হান চৌধুরীর মাকে এই দুদিনে অনেকটা পটিয়ে ফেলছে। আদিত্য ধন্যবাদ দিয়ে বের হয়ে গেল। বাসায় গিয়ে আদিত্য রাকিবের সাথে বের হলো। আদিত্যের সবকিছু কাগজপত্র বানিয়ে নিল। রাকিবকে মোটামুটি সবাই চেনে, যার কারণে বেশি সময় লাগলো না। আদিত্য আর রাকিব সারাদিন কাজ করে বাসায় চলে আসলো। শোন, আগামীকাল তোকে তাহলে কলেজে ভর্তি করে দেবো, হ্যাঁ? আর শোন, ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু। আমি তো পড়াশোনা করতে পারি নাই, তাই আমি চাই আমার ভাইটা যেন ভালো করে পড়াশোনা করে। ইনশাল্লাহ ভাইয়া, তোমার স্বপ্ন আমি পূর্ণ করব। এই তোমরা যাও, ফ্রেশ হয়ে নাও। খাবার খাবে না নাকি? ভাবি, বাহিরে অনেক কিছু খাইছি, আমার পেটে একদম জায়গা নাই, আপনি আর ভাইয়া খেয়ে নেন। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল আর রাকিব ময়না খাবার খেয়ে নিল। আদিত্য রুমে শুয়ে থেকে উপরের দিকে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলো।
আদিত্য ওর ফ্যামিলির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রাকিব আদিত্য কলেজে চলে গেল। আদিত্যকে ভর্তি করিয়ে দিয়ে চলে আসলো। ভর্তি করতে সময় লাগলো না, কারণ রায়হান চৌধুরী আগে থেকে সব বলে দিয়েছিল। আদিত্য ক্লাস করা শেষ করে বাসায় চলে আসে। আদিত্যকে দেখে ময়না বলল, কি ভাই, প্রথম দিন কলেজে কেমন দিন কাটলো? অনেক ভালো ভাবি, আমার বেশ কিছু ফ্রেন্ড হয়ে গেছে। বাহ, তাহলে তো অনেক ভালো। যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। আমাকে কাজে যেতে হবে, আজ সারাদিন তো যাইনি। খেয়ে তারপর যাও। আদিত্য খাবার খেয়ে বের হয়ে গেল। আদিত্য গিয়ে কাজ করতে লাগলো। আদিত্য তিশার রুমে গিয়ে পরিষ্কার করতে লাগলো। তিশা রুমে এসেছে, বলল, ভালো করে পরিষ্কার কর। আর ওই, তুই সকালে কই ছিলি রে? জি ম্যাম, আমি কলেজে ছিলাম, আর এখন থেকে আমি কলেজ থেকে এসে আমার সব কাজ করব। বড় স্যারের থেকে অনুমতি নেওয়া হয়েছে। তুই আবার কলেজেও পড়স? জি ভাইয়া, ভর্তি করে দিয়েছে। ভালো, মনোযোগ দিয়ে কাজ কর। আদিত্য কাজ করতে লাগলো। তিশা খাটে বসে আদিত্যকে আড়াই চোখে দেখতে লাগলো, আর মনে মনে ভাবতে লাগলো, ছেলেটাকে তো ভালো স্মার্ট খেয়াল করি নাই, দেখতে অনেক স্মার্ট আছে। ছি ছি, এসব কি ভাবিস তিশা? ওই তোদের বাড়িতে কাজের ছেলের লোক। তিশা কথাগুলো ভেবে বইয়ের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে পড়তে লাগলো। আদিত্য তিশাকে ভুল পড়তে দেখে আদিত্য সঠিকটা বলতে লাগলো। তিশা তো অবাক হয়ে গেল। তিশা বলল, এই পড়া তুই জানোস? জি, এই সাবজেক্ট আমার মুখস্থ আছে। দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আসলে আপনি ভুল বলছিলেন, তাই আর কি। তুই কোন ক্লাসে পড়িস? ইন্টার সেকেন্ড ইয়ারে। আপনি তো আমার জুনিয়র। হুম, আচ্ছা ম্যাম, আপনি পড়েন, আমার কাজ শেষ। আমি ছোট ম্যামের রুমটা পরিষ্কার করে দিয়ে আসছি। আদিত্য চলে গেল। তিশা আদিত্যের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিত্য রাইমার রুম পরিষ্কার করে নিচে গিয়ে তিশার দাদির সাথে কিছুক্ষণ গল্প করলো, আর তিশার আম্মুকে কাজে হেল্প করতে লাগলো। প্রায় কাজ শেষ হলেই তিশা নিচে এসে বলল, আদিত্য শোন, জি ম্যাম, বলেন। আমাকে এই সাবজেক্টটা বুঝিয়ে দিতে পারবি? কোন সাবজেক্ট দেখি? তিশা আদিত্যকে দেখাতেই আদিত্য বলল, আরে এটা তো অনেক সহজ। আপনি বসেন, আমি দাদিমাকে পানি দিয়ে নেই। আদিত্য তিশার দাদিকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে তিশাকে পড়াতে লাগলো। আদিত্যকে পড়াতে দেখে সবাই অবাক হয়ে গেল। তিশা অবাক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য সবকিছু বুঝিয়ে বলল, আপনি কি বুঝতে পারছেন? যদি না বুঝেন বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। বুঝেছি, তুই তো অনেক মেধাবী। আরে না, আমি যে জিনিসটা পড়ি ওইটা আমার মাথায় অটোমেটিক গেঁথে যায়, তাই আর কি। আচ্ছা থাকেন, আমি বাসায় যাই ভাবি, বাসায় একা আছে। আদিত্য কথাটা বলে চলে আসলো। বাসায় এসেছে, ময়নার সাথে কিছুক্ষণ কথা বলে আদিত্য পড়তে বসলো। পড়া শেষ করে রাকিব আসলেই আদিত্য ময়না বসে থেকে রাকিবের দিকে তাকিয়ে আছে। আদিত্য, স্যার তোকে আর একটা কাজ দিয়েছে। আমি চাচ্ছি না তুই এই কাজটা করে। কি কাজ? কারণ আছে। স্যার তোকে রাইমা আর তিশা ম্যামকে পড়ানোর দায়িত্ব দিয়েছে, আর তোকে 15,000 টাকা বেতন দিবে বলছে। ওদের রেজাল্ট ভালো হলে তোর বেতন আরও বাড়িয়ে দিবে। কিন্তু তিশা ম্যামকে তো চিনিস, অনেক ভয়ঙ্কর একটা মেয়ে, গরিবদের দুই চোখে দেখতেই পারে না। ভাইয়া, ও আচ্ছা, বাট ভাইয়া, তিশা ম্যামকে যতটা আমরা খারাপ ভাবি, আসলে উনি অতটা খারাপ না। যাই হোক, আমি স্যারকে বলে দিব তুই পড়াতে পারবি না। নিজের পড়া বাদ দিয়ে অন্যজনকে পড়ানোর কোনো দরকার নাই, ওকে? তো 2 মাস পর পরীক্ষা, এখন ভালো করে তোর পড়তে হবে। আর শোন, তোকে এই চাকরি টাকরি করতে হবে না, তুই শুধু পড়াশোনায় মনোযোগ দে। ভাইয়া, এটা কেমন কথা হলো? ভাইয়া, আমি আমার পড়াও পড়বো, ওনাদেরও পড়াতে পারবো, আর 15,000 টাকা পাইলে তো ভালোই হবে। সংসারের জন্য 10,000 দিলাম, আর 5,000 দিয়ে নিজের হাত খরচ চালাতে পারবো। তাই আমি এই সুযোগ হাতছাড়া করব না। আদিত্য, তুমি আমাদের একমাত্র ছোট ভাই। আমি আশা করি তোমার ভাইয়ার টাকায় আমাদের বেশ ভালো কাটছে। তোমার পড়াশোনাটা আগে ভালো করে করো, তোমাকে এখন টাকা ইনকাম করতে হবে না। ভাবি, আপনিও দেখেন। ভাবি, আমি এভাবে বসে খেতে পারবো না।
আমি ইনকাম করতে চাই। প্লিজ ভাইয়া আর ভাবি আমাকে কাজটা করতে দাও। যাই করস, পড়াশোনা যদি কিছু হয় তোর কিন্তু খবর আছে। আচ্ছা ময়না, খাবার বেড়ে দাও, অনেক ক্ষুধা লাগছে আমার। তারপর তিনজন খাবার খেয়ে নিল। আদিত্য খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। আদিত্য তাড়াতাড়ি হয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে ময়নার সাথে কাজ করে খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আদিত্য কলেজ থেকে এসেছে গোসল করে খেয়ে। রায়হান চৌধুরী বাড়িতে চলে গেল। গিয়ে প্রতিদিনের মতো কাজ করতে লাগলো। কাজ শেষ করে আসতে যাবে তখন তিশা বলল, আদিত্য শোন, আমাকে আর রাইমাকে আব্বু পড়াতে বলছে। তুই বাসায় যাওয়ার আগে আমাদের 4টার দিকে পড়িয়ে তারপর বাসায় যাবি। জি ম্যাম। আচ্ছা আপনারা যান, আমি আসছি। তিশা আর রাইমা পড়ার রুমে চলে গেল। আদিত্য ওদের পেছন পেছন গেল। রুমে গিয়ে আদিত্য দরজাটা একদম খুলে দিল। তিশা আর রাইমা অবাক হয়ে তাকিয়ে আছে। কি ব্যাপার, এত দরজা খুলে রাখছিস কেন? এমনি ম্যাম। আপনারা বই বের করেন। দুইজন বই বের করতেই আদিত্য ওদের পড়াতে লাগলো। রায়হান চৌধুরী পড়ার রুমে এসেছে। ওদের পড়তে দেখে অনেক খুশি হলো। এইভাবেই 1 মাস পার হয়ে গেল। আদিত্যকে আজ বেতন দেওয়া হয়েছে। আদিত্য খুশিতে বেতনটা নিয়ে সোজা মার্কেটে চলে যায়। মার্কেটে গিয়ে ময়না আর রাকিবের জন্য শপিং করে বাসায় এসেছে। ময়না আর রাকিবের রুমে যায়। কিছু বলবি? ভাইয়া তোমরা চোখ বন্ধ করো। কেন গো ভাই? আরে বাবা করো না একটু। দুইজন হেসে চোখ বন্ধ করলো। আদিত্য পেছন থেকে 2টা শপিং ব্যাগ দুজনের হাতে দিয়ে বলল, এবার চোখ খুলো। এই ভেতরে কি আছে? দুইজন খুলে দেখো, পছন্দ হয় নাকি? রাকিব আর ময়না শপিং ব্যাগ খুলতে দেখেই রাকিবের ব্যাগের ভেতরে শার্ট প্যান্ট আর একটা পাঞ্জাবি, আর ময়নার ব্যাগে একটাতে শাড়ি আর একটাতে 3 পিস। এইসব কি? কি আবার যা দেখছো এটাই? ভাইয়া আজ আমি বেতন পাইছি, আর আমার প্রথম বেতনের টাকা দিয়ে তোমাদের গিফট করলাম। তোমরা খুশি হও নাই? আর ভাবি এই টাকা বাঁচছে, আমার প্রথম বেতনটা আপনি রাখেন। আদিত্য ময়নার হাতে টাকাগুলো দিতেই ময়নার চোখ দিয়ে খুশিতে পানি চলে আসছে। কি হলো ভাবি, কান্না করছেন কেন? আমি কি ভুল করে ফেলেছি? ভাবি নিশ্চয়ই আপনার এইটা পছন্দ হয় নাই। সরি ভাবি, আমি ভেবেছিলাম এভাবে গিফট করলে আপনারা খুশি হবেন। আরে দূর পাগল, আমরা অনেক খুশি হয়েছি। এইটা দুঃখের কান্না না, এইটা সুখের কান্না। আর এই পাগল ছেলে এভাবে সব টাকা উড়িয়ে দিলে হবে? আর যেন এমন করতে না দেখি। আর এই টাকা আমাকে দিতে হবে না, তুমি নিজের কাছে রাখো। তোমারও তো হাত খরচ লাগবে, তাই না? সমস্যা নাই, আমার কাছে এমনিতে টাকা আছে। ভাইয়া তো প্রতিদিন আমাকে টাকা দেয়। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তো রুমে যা। তাই এখনই যাচ্ছি। আদিত্য রুমে যেতেই টেবিলের উপরে একটা শপিং ব্যাগ দেখল। ব্যাগটা খুলতেই একটা বক্স পেল। আদিত্য বক্স খুলে তো অবাক। আদিত্য তাড়াতাড়ি করে খুলে পেছনের দিকে তাকাতেই রাকিব বলল, কি পছন্দ হয়েছে ফোনটা? আমার সামর্থ্য অনুযায়ী কিনেছি ভাই, কিছু মনে করিস না। আদিত্য খুশিতে চোখের পানি চলে আসলো। আদিত্য রাকিবকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া এত টাকা খরচ করার কি দরকার ছিল? আমার ফোন ছাড়া এমনিতে অনেক ভালো ছিলাম। হয়েছে, এই যুগে ফোন ছাড়া থাকা যায় নাকি বোকা? আর তোর ফ্রেন্ডদের তো ফোন আছে, তোর ফ্রেন্ডদেরও তো ফোন আছে, তোর নাই। এইটা কেমন দেখায়, তাই না? তাই তোর ভাবি কিছু টাকা জমানো ছিল, সেই টাকা আর আমি কিছু টাকা দিয়ে ওই টাকা দিয়ে কিনে এনেছি এই ফোনটা। আদিত্য একদম অবাক হয়ে গেল। আদিত্য নিজেকে সামলাতে না পেরে রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ভাইয়া ভাবি তোমরা এত ভালো কেন? একটা অপরিচিত ছেলের জন্য এত কেন করছো? কি যাতা বলিস, তুই অপরিচিত কেন হবি? তুই আমার ভাই, যেদিন তুই আমাকে ভাইয়া বলেছিস সেদিন থেকে তুই আমার নিজের ভাই। আর একবার যদি অপরিচিত বলেছিস তাহলে কিন্তু তুই খবর আছে বলে দিলাম। হ্যাঁ, আমাদেরকে কি তুই নিজের মানুষ ভাবিস না এখনো? সরি ভাইয়া, তোমরা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। আই লাভ ইউ ভাইয়া এন্ড ভাবি। হয়েছে শোন, তোর ভাবি আজ ভালো মন্দ রান্না করেছে, চল আজ তিনজনে মজা করে খাবার খাবো। ওকে আমি ফ্রেশ হয়ে নেই। রাকিব ময়না চলে গেল। আদিত্য ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলতে লাগলো, সত্যি তোমাদের না দেখলে বুঝতাম না এই দুনিয়াতে এত ভালো মানুষ আছে। আমার আব্বু তো আমায় কোনো দিন ভালোবাসে নাই। ভাইয়া আমাকে একটু
ভালোবাসলেও দিন শেষে সেও আমাকে ঘৃণা করে। এখন হয়তো নিজের ফ্যামিলির থেকে তো কখনো ভালোবাসা পেলাম না, কিন্তু আজ তোমাদের থেকে যতটা ভালোবাসা পেয়েছি কোনোদিন ভুলবো না ভাইয়া ভাবি। আদিত্য কথাগুলো ভেবে চোখের কোণায় পানিগুলো মুছে ফ্রেশ হয়ে এসেছে। তিনজন খেয়ে নিয়ে গল্প করতে লাগলো। বিকেলের দিকে আদিত্য রায়হান চৌধুরীর বাড়িতে গেল। গিয়ে আবার প্রতিদিনের মতো কাজ করতে লাগলো। 4টার দিকে প্রাইভেট পড়াতে লাগলো। আর আজ রাইমা নাই। তিশা শুধু পড়ছে। হুট করে তিশা আদিত্যের হাতের উপরে নিজের হাত রাখতেই আদিত্য তাড়াতাড়ি করে নিজের হাত সরিয়ে নিল। তিশা বারবার আদিত্যের হাতে হাত রাখতে গেল। আদিত্য বুঝতে বাকি রইল না তিশার মনে খারাপ চিন্তা ঘুরপাক খাচ্ছে। ম্যাম, আজ আমি আসছি, বাসায় আমার কাজ আছে। আমার পড়া তো শেষ হয় নাই, আগে যেতে পারবো না। ম্যাম, আমাকে আপনি তুমি করে বলছেন কেন? কেন, তুমি কি বলতে পারবে না নাকি? না মানে আপনি তো আমাকে তুই করে বলেন। অনেক ভেবে দেখলাম তুই তো আমার 1 বছরের সিনিয়র, তাই তোকে তুমি বলা উচিত। আচ্ছা শোন, আগামীকাল আমি শহরে যাব, তুই আমার সাথে যাবি। না মানে ম্যাম, আমার কাজ তো আপনাদের বাড়িতে, আর আপনাদের পড়ানোর কাজ। আচ্ছা ম্যাম, আপনি থাকেন, আমি যাই। আদিত্য উঠে চলে গেল। তিশা আদিত্যের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদিত্য বাসায় গিয়ে দেখে রাকিব উঠোনে বসে আছে, আর ময়না রাকিবের পায়ের কাছে বসে আছে। ভাইয়া, আজ কোথাও যাও নাই? যাবো ভাই। দেখো না ভাই, তোমার ভাইয়ার শরীরটা অনেক খারাপ, জ্বরে পুড়ে যাচ্ছে। আর সেখানে নাকি ওই গাড়ি নিয়ে বের হবে। কতবার বোঝাচ্ছি, একটুও শুনছে না। ভাইয়া তোমার জ্বর আর তুমি গাড়ি নিয়ে বের হবে মানে? তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমার হয়ে ড্রাইভিং করব। তুমি বাসায় রেস্ট নাও। কি পাগলের মতো বকছিস? তুই কি ড্রাইভ করতে পারিস? হ্যাঁ, মোটামুটি পারি। তুই কিভাবে পারস? আমার নিজের তো গাড়ি ছিল। মানে আমি যে আগে যার বাসায় কাজ করতাম ওইখানে তো ড্রাইভিংও শিখেছিলাম। ও আচ্ছা, কিন্তু তুই পারবি তো? হ্যাঁ পারবো, এখন গাড়ির চাবিটা দাও। আদিত্য রাকিবের রুমে গিয়ে চাবিটা নিয়ে গাড়ি নিয়ে রায়হান চৌধুরীর বাড়িতে গেল। বাসায় গিয়ে রায়হান চৌধুরী অবাক হয়ে বলল, কি ব্যাপার আদিত্য, তুমি এখানে কেন? রাকিব কোথায়? আসলে স্যার, ভাইয়া অনেক অসুস্থ, তাই আমি ড্রাইভিং করব। তুমি পারো তো? জি পারি। আদিত্য, তোমাকে যে ঠিকানা দিলাম ওটাতে চলো। আগামীকাল মিটিং করতে হবে। তিশাকে নামিয়ে দিয়ে আমরা হোটেলে চলে যাব। আদিত্য দরজা খুলে দিয়ে রায়হান চৌধুরী আর তিশা গাড়িতে উঠে বসলো। আদিত্য ড্রাইভিং করতে লাগলো। আদিত্য শহরের পথে রওনা দিল। প্রায় 3 ঘন্টা পর ঢাকা চলে আসলো। কোন ঠিকানা স্যার? আমার তো ঠিক মনে নাই। রায়হান চৌধুরী যে ঠিকানা দিল, আদিত্য থুতোমুতো খেয়ে গেল। আদিত্য ঢোক গিলে রওনা দিল। আদিত্যর বাড়িতে তিশা নামবে। আদিত্য বুঝতে পারছে না তিশা ওদের সম্পর্কে কি হয়। আদিত্য ওইদিকে গিয়ে তিশাকে নামিয়ে দিয়ে বেশি দেরি না করে রায়হান চৌধুরীকে নিয়ে চলে আসলো। আদিত্য, তুমি তো সব দিক দিয়ে এক্সপার্ট। ও তেমন কিছু না। আচ্ছা স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তিশা ম্যামকে যে রেখে আসলাম ওইটা কার বাসা ছিল? ওইটা আমার ভাইয়ের বাসা। তা আপনি গেলেন না কেন? ওনাদের সাথে তো দেখা করা উচিত ছিল। আদিত্য, বেশি না বুঝে নিজের কাজ করো। আদিত্য আর কিছু বলল না। আদিত্য মাথায় ঘুরপাক খেতে লাগলো আর ভাবতে লাগলো, আল্লাহ জানে আমার কোনো ছবি আবার বাড়িতে নাই তো। থাকলে তো আমাকে চিনে ফেলবে না। আব্বু তো অনেক আগে আমার সবকিছু পুড়িয়ে ফেলছিল, আর তো ছবি উঠানো হয় নাই। আদিত্য কথাগুলো ভাবতেই হোটেলের সামনে নেমে যায়। আর দুজনের জন্য 2টা রুম বুকিং করা ছিল। সেখানে গিয়ে দুজন উঠলো। আদিত্য ফ্রেশ হয়ে রাকিবকে ফোন দিল। ভাই পৌঁছে গেছোস? হ্যাঁ ভাইয়া, কি করো? ভাবি কোথায়? এই তো আমার পাশে, কথা বলবি নাকি? আদিত্য ময়নার সাথে কথা বলতে লাগলো। অনেকক্ষণ কথা বলে ময়না রাকিবের কাছে দিল। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবে? হ্যাঁ বল। ভাইয়া, সাইফুল চৌধুরীর সাথে রায়হান চৌধুরীর সম্পর্ক কি? ওনারা তো 2 ভাই, কেন কি হয়েছে? কি 2 ভাই মানে? হ্যাঁ 2 ভাই, এত অবাক হচ্ছিস কেন? না কিছু না। আচ্ছা ভাইয়া থাকো, ঘুমাবো। আদিত্য ফোনটা রেখে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। তিশার ফোন আসলেই আদিত্য রিসিভ করলো। আদিত্য কই তুমি? শোনো, আব্বু বলল এখানে আসতে। সাইফুল চাচ্চু অনেক অসুস্থ, তাড়াতাড়ি আব্বু যেন হসপিটালে চলে আসে।
আদিত্য কথাটা শুনে থমকে গেল। আদিত্য হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। আদিত্য তিশার ডাকে বাস্তবে ফিরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে ওনার? উফ, এত কথা বলতে পারবো না। তুমি আব্বুকে বলো উনি অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি আসতে বলো। রাগ অভিমান ভেঙে যেন আসে। চাচুর অবস্থা তো অতটা ভালো না। ওকে, আসছি। আদিত্যর ফোনটা কেটে দিতেই চোখ দিয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়তে লাগলো। আদিত্য খাটের উপরে ঠাস করে বসে পড়ল। আদিত্য কান্না বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি চোখ মুছে রায়হান চৌধুরীর রুমে গিয়ে নক করলো। কি হয়েছে? আদিত্য কিছু বলবে? স্যার, আপনার ভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, তিশা ম্যাম এখনই যেতে বলল। রায়হান চৌধুরী কথাটা শুনে যেন থমকে গেল, তার চোখের পানি চলে আসলো। আদিত্য বলল, স্যার, আপনি রেডি হয়ে নিন, আমি গাড়ি বের করি। তুমি তাড়াতাড়ি বের করো, এই আমি এক্ষুনি আসছি। আদিত্য বের হয়ে গেল। রায়হান চৌধুরী আসলে আদিত্য গাড়ি নিয়ে রওনা দিল। সিটি হসপিটালের উদ্দেশ্যে বের হয়। অনেক স্পিডে চালাতে লাগলো। 30 মিনিটের মধ্যেই হসপিটালে চলে আসলো। রায়হান চৌধুরী আদিত্যকে গাড়িতে থাকতে বলে চলে গেল। আদিত্য মুখে মাস্ক পরে গিয়ে গাড়িতে অপেক্ষা করতে লাগলো। আদিত্যের মন যেন ছটফট করতে লাগলো। একজন নিজের আব্বুকে দেখার জন্য আদিত্য সহ্য করতে না পেরে চলে গেল উপরে। আদিত্যর আব্বুর কেবিন খুঁজে বের করলো। গিয়ে দেখে সবাই দাঁড়িয়ে আছে। তুলিকে দেখে আদিত্যের রাগ উঠে গেল। আদিত্য দূর থেকে লক্ষ্য করলো। আদিত্য ওর ভাইকে দেখে অবাক হয়ে গেল। মোটা তাজা মানুষটা এত শুকিয়ে গেছে, আদিত্য ভাবতেও পারছে না। হঠাৎ করে আদিত্যর দিকে ওর ভাইয়ের চোখ পড়লেই আদিত্য ঘুরে দাঁড়ায়। আদিত্যের আব্বুকে রক্ত দিতে হবে শুনে আদিত্য থমকে দাঁড়ায়। ডাক্তার কেবিনে আসলেই আদিত্য ডাক্তারের কাছে গিয়ে রক্ত দেয়। রক্ত দিয়েই আদিত্য ওইখান থেকে চলে আসে। রাত অনেক হলেই আদিত্য তিশাকে আর রায়হান চৌধুরীকে ওদের বাসায় রেখে আসে। আদিত্য, তুমি কি এখানে থাকবে নাকি হোটেলে চলে যাবে? হোটেলে চলে যাই। আদিত্য কথাটা বলে ওদের থেকে বিদায় নিয়ে হোটেলে যায় না। আদিত্য লুকিয়ে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে লুকিয়ে ওর আব্বুর কেবিনে ঢুকে পড়ে। আদিত্য কেবিনে গিয়ে দেখে সাইফুল চৌধুরী বেডে শুয়ে আছে। পানি খাওয়ার গ্লাসটা নিতে গিয়েও পারছে না। সাইফুল চৌধুরী পড়ে যেতে নিবে, সাথে সাথে আদিত্য ধরে ফেলে। আদিত্য সাইফুল চৌধুরীকে ভালো করে শুয়ে দিয়ে পানি ঢেলে দেয়। সাইফুল চৌধুরী পানি খেয়ে বলল, আপনাকে ধন্যবাদ। কে আপনি? আদিত্য কিছু না বলে চলে গেল। আদিত্য বাহির থেকে সাইফুল চৌধুরীকে দেখতে লাগলো। এভাবেই প্রতিদিন আদিত্য রাতে লুকিয়ে দেখতে লাগলো। আদিত্যের সেবায় প্রায় অনেকটাই সুস্থ হয়ে গেছে। সকালে উঠে সাইফুল চৌধুরীকে বাসায় পৌঁছে দিয়ে আদিত্যকে ফোন দেয় রায়হান চৌধুরী। আদিত্য, আমরা বাসায় যাব, তুমি এখনই গাড়ি নিয়ে আসো। জি স্যার, আসছি। আদিত্য দেরি না করে মুখে মাস্ক দিয়ে চলে গেল। আদিত্য রায়হান চৌধুরীকে ফোন দিল। তিশা আর রায়হান চৌধুরীকে সবাই বিদায় দিল। আদিত্য ওদের দেখে ঘুরে বসলো। আদিত্য পেছন থেকে দরজা খুলে দিয়ে রায়হান চৌধুরী বসলো। এই সাইডে তিশাকে বসিয়ে দিয়ে আদিত্য গাড়ি নিয়ে রওনা দিল। আদিত্য ওইখান থেকে যেতে আদিত্য বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিল। আদিত্য সারা রাত ড্রাইভিং করলো। 3 ঘন্টার ভেতরে গ্রামে চলে আসলো। ওদের নামিয়ে দিয়ে আদিত্য বাসায় চলে আসলো। আদিত্য কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালে ময়না আদিত্যের রুমে ঝাড়ু দিতে এসেছে দেখে আদিত্য ঘুমিয়ে আছে। আদিত্যকে কিছু না বলে ঘর ঝাড়ু দিয়ে রুম থেকে বের হল। আদিত্য ঘুম ভাঙতে দেখে 8টা বেজে গেছে। আদিত্য তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। কলেজ থেকে এসেছে রাকিব ময়নার কাছে গিয়ে বসে বলল, ভাইয়া, তোমার শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তুই কখন এসেছিস? রাতে এসেছি 1টার দিকে। তোমরা ঘুমাইছিলে, তাই আর ডাক দেই নাই। ভাবি, আমার অনেক ক্ষুধা লাগছে, খেতে দাও। ওকে দিচ্ছি, ফ্রেশ হয়ে আসো। আদিত্য রুমে গিয়ে ব্যাগটা রেখে ড্রেস পরিবর্তন করে ফ্রেশ হয়ে নিল। ময়না রাকিবের সাথে বসে খাবার খেয়ে রায়হান চৌধুরী বাড়িতে গেল। রায়হান চৌধুরী আদিত্যকে দেখে বলল, আদিত্য, আমার শরীরটা একটু মেসেজ করে দিবে? তোমার হাতে জাদু আছে। দিচ্ছি স্যার। আদিত্য মেসেজার সব কিছু নিয়ে এসেছে। রায়হান চৌধুরী সারা শরীরে মেসেজ করে দিতে লাগলো। মেসেজ শেষ হলে তিশা বলল, আদিত্য আমার সাথে একটু চলো তো। কই যাবে তিশা? আব্বু ফ্রেন্ডদের বাসায় যাব। আদিত্য তো ড্রাইভিং অনেক ভালো পারে, তাই ওকে নিয়ে যেতে চাচ্ছি। ওকে নিয়ে যাও আদিত্য, যাও ওকে নিয়ে।
আদিত্য হাত ধুয়ে তিশার গাড়ির চাবি নিয়ে গেল। তিশা পেছনে বসলো। বেশ কিছু দূর যেতেই তিশা বলল, আদিত্য গাড়িটা থামাও। আদিত্য গাড়ি থামাতেই তিশা নেমে আদিত্যের পাশে বসলো। ম্যাম কি করছেন? আমার পাশে কেন বসছেন? চুপচাপ গাড়ি চালাও, বেশি কথা বলো না। প্লিজ ম্যাম, পিছনে বসেন। এভাবে কেউ দেখলে আপনাদের মান সম্মান যাবে। উফ, চুপ করবে তুমি? যা বলছি তাই করো।